পৌর নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগও। বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, বিএনপি। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। বুকফাটা আর্তনাদ স্বজনদের, স্বামী আটক। সপ্তম দফায় মিয়ানমার ফেরত 43 বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হল নিজ জিম্মায়। শনাক্ত 18 জেলার 86 দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাজশাহীতে এসএসসি ফর্ম পূরণের ফির সঙ্গে নেওয়া হচ্ছে আগামী শিক্ষাবর্ষের অগ্রিম বেতন। শিক্ষার্থী অভিভাবকরা ক্ষুব্ধ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং স্বাধীনতার 4 দশকে দেশের পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও বাড়েনি বাজারের পরিসর। আস্থার সংকটে বিনিয়োগকারীরা সমন্বিত পদক্ষেপের তাগিদ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান খবির। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও পৌরসভায় বইছে নির্বাচনের হাওয়া। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র প্রার্থীদের কাছে প্রাধান্য পাচ্ছে স্থানীয় সমস্যাগুলো। আর বলছেন, প্রচারণায় মার্কার চেয়ে এগিয়ে রাখবেন অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিকে। অন্যদিকে ভোটাররা যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণ করছেন। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করেছেন রামিম হাসান। কথিত আছে, দেবাসুরের যুদ্ধের সময় রক্তপাতের কারণে এই এলাকার মাটি ধারণ করেছিল লোহিত বর্ণ। এরপর থেকেই নাকি এই এলাকার নাম সুবর্ণগ্রাম, যা পরবর্তীতে সোনারগাঁও। নামকরণের সঠিক ইতিহাস জানা না গেলেও এখানকার ধ্বংসাবশেষে এর গৌরবোজ্জ্বল অতীত স্পষ্ট। চতুর্দশ শতকে স্বাধীন বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ। সুরপাল এবং সেন রাজাদের আমলে গোড়াপত্তন হওয়া এই নগরী কালের বিবর্তনে এখন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে একটি পৌরসভা। বারো ভূঁইয়াদের গৌরবের এই নগরীকে এখন নেতৃত্ব দেন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা। আগামী 30 ডিসেম্বর অনুষ্ঠেয় 236টি পৌরসভার নির্বাচনে রয়েছে সোনারগাঁও। আনুষ্ঠানিক প্রচারণা পর্ব শুরু না হলেও ভোটাররা ইতোমধ্যে ভাবতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীদেরকে নিয়ে। ভোট অনেক কি প্রতিনিধি কজন খারিছে, যেটি ভালো, যার ভালো আর ভোট দিব। তো ভালোটা কি দেখে দিবেন? যে কাজটা ভালো করবো, রাস্তাঘাট আমার এলাকার উন্নয়ন করবো, হারিয়ে দিব। প্রথম দাবি অবকাঠামোমূলক উন্নয়ন, দ্বিতীয় দাবি সামাজিক শান্তি স্থিতিশীলতা। রাস্তাঘাটের উন্নয়ন যা করতে পারবো ওইরকম লোক বুঝে ভোটটা দিতে হবো। নির্দলীয় আর দলীয় বুঝি না, যারা দেশের স্বার্থকে কাজ করবো তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করবো। আর প্রার্থীরাও বলছেন, দলীয় প্রতীক বিবেচনায় থাকলেও প্রচারণায় প্রাধান্য পাবে স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতিগুলোই। আসলে স্থানীয় নির্বাচনগুলি হয় কি, অনেক সময় বাপ ছেলেও ইলেকশন করে। এখানে হয় কি, যেহেতু প্রতীকের ইলেকশন হয়ে গেছে, এখন একটা এই দ্বন্দ্বটা আপনার গ্রেস লেভেলে চলে আসছে। এই দ্বন্দ্বটা যদি আপনার এই মার্কা প্রতীকে যদি না হইতো, তাহলে আমার মনে হয় খুব ভালো হইতো। স্থানীয় নির্বাচনে আপামর জনসাধারণকে একাত্ম করতে হয়, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি জনগণের সেবাটাকে প্রাধান্য দিয়ে সবার কাছে আমি ভোট চাবো। এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামিম হাসান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন মনোনীত প্রার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের মন জয় করতে আগেভাগেই যোগাযোগ ও কুশল বিনিময় শুরু করেছেন প্রার্থীরা। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু না হলেও ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় শুরু করেছেন ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর প্রার্থীরা মসজিদের মুসল্লি এবং আশপাশের দোকানপাটের লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রার্থীরা জানান, প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারণায় নামবেন তারা। এমনি চলাচলে বন্ধু বান্ধব, ঘনিষ্ঠজন, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী এদের সাথে কুশল বিনিময় করছে। শতভাগ আশাবাদী। মুক্তাগাছার মানুষ সবসময় বিএনপির সাথে ছিল, আমি মনে করি এখন আমাদের সাথে থাকবে।
এদিকে রাজশাহীতেও জুম্মার নামাজের পর নওহাটা কলেজ মোড় এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। এ সময় তারা নির্বাচনে জয়ী হলে নওহাটা পৌরসভার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। আমরা আশা করি লেভেল প্লেইং হলে মানুষ ভোট দিবে এবং এই ভোট দিলে ইনশাল্লাহ আমরা আশাবাদী। নৌকার বিরুদ্ধে না, আমি একজন প্রার্থীর বিরুদ্ধে অবস্থান করছি যার হাতে নৌকা তুলে দেওয়া হয়েছে। নাটোরের সিংড়ায় আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থকদের পুলিশি হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সিংড়া উপজেলা বিএনপি। তবে পুলিশি হয়রানির বিষয়ে অবগত নয় বলে দাবি করেছেন রিটার্নিং অফিসার। আজকে যদি এই ধরনের হুমকি ধামকি এবং বাড়ি বাড়ি আমাদের নেতা কর্মীদের যাদের নামে মামলা নাই তাদেরকে যদি হয়রানি করা হয় তাহলে এই পৌরসভা নির্বাচন অংশ নেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। আমরা হয়তো পৌরসভা নির্বাচনে অংশ নিতে পারবো না। পৌরসভার নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যতা নির্বাচন হবে। এছাড়া সিলেট সহ বিভিন্ন পৌর এলাকার মনোনীত প্রার্থীরা ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন 13 ডিসেম্বরের মধ্যে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলীয় প্রত্যয়নপত্র পাওয়ার পর সারা দেশে পৌর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র বা দল মনোনীত প্রার্থীর বাইরে বিভিন্ন স্থানে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন অনেকেই। এ অবস্থায় শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এতে দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 13 ডিসেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই আমাদের দলের সিদ্ধান্তের বাইরে দলের ভিতরে যে সকল ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সকলেই প্রত্যাহার করে নেবেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি যায়, দলের আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হলে পরে তার চূড়ান্ত শাস্তি হচ্ছে বহিষ্কার। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বিএনপিও। দুপুরে বনানী নিজ বাসভবনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাইরে কেউ যদি প্রার্থী হয়ে থাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তো সেটা তো দলের গঠনতন্ত্রে আছে। এর বিরুদ্ধে যে শাস্তিযোগ্য সেটা তো গঠনতন্ত্রে আছে, সেই তার উপরে ভিত্তি করে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্যবস্থা নেওয়ার আগে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে বলেও জানান এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আদরের ছোট বোনকে হারিয়ে এভাবে বুক ফাটা আর্তনাদ করেন নাজমা বেগম। 4 বছর আগে মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদার কান্দির আলকাস শেখের মেয়ে বানেসার সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে করে পাশের আলমদস্তার কান্দির সিদ্দিক হাওলাদারের ছেলে জহের। বিয়ের পর কয়েক কিস্তিতে 2 লাখ টাকা যৌতুক দেয়া হয় জহেরকে। তবে আরও যৌতুকের দাবিতে জুয়া ও নেশাগ্রস্ত জহেরের সঙ্গে প্রায় ঝগড়া হতো বানেসার। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে স্ত্রী বানেছাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। তার স্বামী তারে মার গে চকির পর হাতে ওন্না দিয়ে ফাঁস দিয়ে চর পর হাতে বানিয়ে থুইছে। জুয়া খেলায় গেজা গুজা খায়, হেগুলা খাইয়েও খালি দেনা করে মাইসেটা চাইতে হয়, হের পরে ও খালি আমার বুইনের মারে। প্রশাসনের কাছে এবং মাননীয় সরকার প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে এই ঘটনার সম্পূর্ণ সুবিচার করতে চাই, বিচার চাই। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে জহেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেজ বোন নাজমা বেগম বাদী হয়ে জহেরকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আমরা যথাসাধ্য তদন্ত করছি। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বাংলার সময় আরো থাকছে। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে চায়না সিটি। সরকারিভাবে বরাদ্দ দেয়া হচ্ছে 774 একর জমি। 7ম দফায় মিয়ানমার থেকে ফেরত 48 বাংলাদেশের মধ্যে 43 জনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছে কক্সবাজার প্রশাসন।
এদিকে মানব পাচারের সঙ্গে জড়িত দালালদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অন্যদিকে আরও কয়েকজন বাংলাদেশি এখনও মিয়ানমারে আছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর প্রিয়জনকে দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শুক্রবার দুপুরে IOM এর সহযোগিতায় মিয়ানমার ফেরত 48 বাংলাদেশির মধ্যে 43 জনকে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্র থেকে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া বৃহস্পতিবার আদালতের নির্দেশে 5 শিশুকে রেড ক্রিসেন্টের জিম্মায় রেখে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ ভোগান্তি পেরিয়ে দেশে ফেরা এই মানুষগুলো মানব পাচারে জড়িত দালালদের বিচারের দাবি জানান। 7 মাস পরে আমার বাচ্চাকে খুঁজে পেলাম আর আমার অজনকে অনেক খুশি লাগতেছে। যে দালালেরা মানব পাচারে লিপ্ত আছে তাদের আমরা যথাযথ শাস্তি চাই। সর্বশেষ দেশে ফেরত 48 জনকে জিজ্ঞাসাবাদ করে 86 জন দালালের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এদের বিরুদ্ধে এই 18টি জেলায় অভিযোগ দায়ের করা হবে। এদিকে মিয়ানমারে আরো কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে IOM। মায়ানমারে আমরা যেটুকু জানি যে আর বেশি কেউ নেই, হয়তো 10-12 জন থাকতে পারেন। একদম শেষ যে কয়েকজন বাকি আছেন তাদের কাগজপত্র যাচাই বাছাই চলছে। সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারের জলসীমা থেকে 21 মে ও 29 মে 2 দফায় 935 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে শনাক্তের পর 777 জন বাংলাদেশিকে 7 দফায় দেশে ফেরত আনা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মিয়ানমার থেকে ফেরত আনা সবুজ নামে এক কিশোরকে নারায়ণগঞ্জে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে রেড ক্রিসেন্ট। দুপুরে নগরীর চাষাড়ায় সংস্থাটির নারায়ণগঞ্জ ইউনিট কার্যালয়ে তাকে হস্তান্তর করা হয়। এতদিন পর তাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। সবুজ 2500 উপজেলার ইলমতি খন্দকার গ্রামের ফজলুল হকের ছেলে। গত বুধবার মিয়ানমার থেকে ফেরত আনা হয় 48 বাংলাদেশিকে। এবার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের ফির সঙ্গে আগামী শিক্ষাবর্ষের 6 মাসের বেতন ও সেশন চার্জ আদায়ের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ফরম পূরণের সময় 2015 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে 2016 সালের 6 মাসের বেতন ও সেশন চার্জ নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর প্রায় শতাধিক বিদ্যালয়ের বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধভাবে চাপ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষার কারণে কেউ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বিতর্কে না জড়িয়ে নীরবে মেনে নিচ্ছেন এই সিদ্ধান্ত। ফর্ম ফিল আপে 2500 টাকা লাগছে, আমাদের বাড়ি থেকে এটা দিতে সক্ষম হচ্ছে না। বাসায় তো বলছে এত টাকা কেন, এখন টিচাররা বলছে দিতে হবে, সেজন্য দিতে হচ্ছে। ফর্ম ফিল আপে অতিরিক্ত টাকা দিচ্ছে, সেটা আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে দেওয়া খুবই অসম্ভব হচ্ছে। অবশ্য নিয়ম অনুযায়ী ফর্ম পূরণের টাকা নিয়েছেন বলে দাবি এই প্রধান শিক্ষকের। বেতন এবং ফর্ম ফিল আপের জন্য যেটা বোর্ড নির্ধারিত, মন্ত্রণালয় নির্ধারিত ফি, সেইটাই আমরা নিয়েছি। এদিকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বোর্ডের এই কর্মকর্তা। মৌখিক যারা শুধু জানাচ্ছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারি নাই বা নিবও না। যদি কোনো অভিভাবক আসে, কোনো শিক্ষার্থী লিখিতভাবে দেয়, আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আর তদন্ত সাপেক্ষে শিক্ষার্থীদের দেয়া বাড়তি টাকা ফেরত দেওয়া হবে বলে জানালেন আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা। যদি সরকারি নীতির পরিপন্থী হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা ফেরত দিতে নির্দেশ প্রদান করব। মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের ক্ষেত্রে সর্বোচ্চ 1400 টাকা বোর্ড কর্তৃক নির্ধারিত। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে 2 জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে শহরের হাসপাতাল সড়ক ও সদরের চান্দের পাড়ায় অভিযান চালিয়ে কামাল হোসেন ও মোহাম্মদ নজরুল নামে 2 জামায়াত কর্মীকে আটক করা হয়। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত বাকিদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় হাসপাতাল সড়ক এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলামকে জেলা জামায়াতের কার্যালয়ে তুলে নিয়ে যায় শিবির কর্মীরা। পরে তাকে মারধরের পর ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশি অভিযানে পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে জামায়াত কর্মী।
এবং এই বিষয়ে যারা জড়িত অন্যান্য তাদের নাম ঠিকানা পাওয়া গেছে ইতিমধ্যে, তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলতেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে আহত অন্তত 10 জন হয়েছেন। প্রায় প্রক্টর আইনুল হক জানান, সকালে 10টায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ সময় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে মিছিল করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুপক্ষ। এক পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাজমুল আলম সহ অন্তত 10 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধার ফুলছড়িতে পরিত্যক্ত কাঠ, বাঁশ, বেত দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। চাহিদা থাকায় বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। চীনের সাংহাই নগরীর আদলে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলা হবে বিশেষ বাণিজ্যিক এলাকা চায়না সিটি। দেশটির সহায়তায় কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণের পাশাপাশি চলবে এই সিটি বাস্তবায়নের কাজও। এক্ষেত্রে এই বাণিজ্যিক এলাকা গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রায় 774 একর জমিও দেওয়া হচ্ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় 8,000 কোটি টাকা খরচ করে কর্ণফুলী নদীর তলদেশে হতে যাচ্ছে দেশের প্রথম এবং একমাত্র যানবাহন চলাচলের পথ বা টানেল। সম্ভাব্যতা যাচাইয়ের পর সম্প্রতি একনেকে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শেষ হয়েছে চুক্তি প্রক্রিয়াও। নগরী পতেঙ্গা এলাকার 15 নম্বর ঘাট থেকে শুরু হবে এই টানেল, আর 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেল শেষ হবে আনোয়ারায়। আর এখানেই গড়ে উঠবে চায়না সিটি নামের বিশেষ অর্থনৈতিক জোন। আমরা তাদেরকে অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আমাদের সরকারের বিবেচনাধীন আছে। আমরা এগুলো প্রপোজাল প্রাইম মিনিস্টার্স অফিসে পাঠিয়েছি একটা প্রক্রিয়াকরণ কমিটি গঠন করার জন্য। তাদের একটা চিন্তা চেতনা নিয়ে তো আসছে, তারা এখান থেকেই তারা চায়নাতে এক্সপোর্ট করবে এবং অন্যান্য জায়গায় কিন্তু তারা এক্সপোর্ট করবে, ওই হিসেব মাথায় রেখে কিন্তু তারা কিন্তু আসছে। এই টানেল নির্মাণ হলে সারা দেশের সাথে কক্সবাজার জেলা এবং দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার চিত্রই পাল্টে যাবে। একই সাথে এখানে গড়ে উঠবে শতভাগ রপ্তানিমুখী অন্তত 350 শিল্প কারখানা। কুরিয়ান, ইপিজেড, কাপকো, সিএফএল এর মতো যেসব কারখানাগুলি আছে, এই কারখানাগুলি যাতায়াতের জন্য এবং জনগণ আসার জন্য এবং খুব দ্রুত সম্ভব খুব কম সময়ের মাঝে তারা এই টানেলের মাধ্যমে চলে আসতে পারবে। এই টানেল আমাদের এই উদ্দেশ্যকে, এই শিল্পায়নকে আরো ত্বরান্বিত করবে। আর কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের পাশাপাশি চীনের জন্য বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তুলতে শুরু হয়েছে ভূমি হস্তান্তরের কাজও। ভৌগোলিক এবং প্রকৃতিগত কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চট্টগ্রামের স্থানটি, যে কারণে উন্নত সবগুলি দেশ এখানে বিনিয়োগ করতে আগ্রহী। তাই সংশ্লিষ্টরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে এখানে বিনিয়োগ সম্ভব হলে পুরো বাংলাদেশের অর্থনীতি চিত্রেই পাল্টে যাবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর 15 নম্বর ঘাট থেকে কমল দে, সময় সংবাদ। গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় নিহত একই পরিবারের 2 শিশু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব 8-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে সদর উপজেলার গাতি গ্রাম পরিদর্শন করেন তারা। এদিকে 2টি শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। শিশু দুটির বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। গতকাল রাতে ভোজরগাতি গ্রামে মা কুলসুমের সঙ্গে বসে খাবার খাচ্ছিল শিশু রায়হান ও রইস। এ সময় বাড়িতে ঢুকে কুলসুমকে বেঁধে তার সামনে 2 সন্তানকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিশুদের বাবা মাদ্রাসা শিক্ষক মাওলানা ইউসুফ সর্দার ঘরে ফিরে শিশুদের লাশ দেখে পুলিশে খবর দেন। স্বাধীনতার পর গত 4 দশকে দেশের 2 পুঁজিবাজারে লেনদেন ও ব্যবস্থাপনা কাঠামোয় প্রযুক্তিগত উন্নতি হলেও কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি এর আকারের। বাজার বিশ্লেষকদের মতে 1996 ও 2010 সালে 1.5 দশকের মধ্যে বড় 2টি বিপর্যয়ের পর আস্থার সংকটে ভুগছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন, ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে সক্রিয় করতে টেকসই নীতিমালার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক ও বাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শেউরি।
মূলত 90-এর দশকে অর্থনীতির বিকাশের সাথে পুঁজিবাজারের আকার বড় হতে থাকে। বাজার নিয়ন্ত্রণে 1993 সালে গঠিত হয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এরপরেও 1996 সালে বড় বিনিয়োগকারীদের কারসাজিতে প্রথম ছন্দপতন হয় পুঁজিবাজারে। 4 দশকে শেয়ার বাজারের উত্থান পতনের ইতিহাসে কাগজের সার্টিফিকেট লেনদেন থেকে বেরিয়ে 2 পুঁজিবাজার এসেছে স্বয়ংক্রিয় লেনদেনে। সবশেষ 2 পুঁজিবাজারকে ডিমিউচুয়ালাইজেশন করা হয়। তবে বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হলেও রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আস্থা হারিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। রিসেন্টলি দেখেছি 2-1 জনকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এটা ছাড়াও যারা এই পুঁজিবাজারে বাজে খেলা খেলেছে তাদেরকে কিন্তু এখনো ওইভাবে আমরা বিচারের আওতায় আনতে পারছি না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সরকারের বা পরিস্থিতির সকলেরই দায়িত্ব যে একটা আস্থাশীল অবস্থা থাকলেই মানুষ আস্তে আস্তে বিনিয়োগে যেতে পারবে। এদিকে 2 পুঁজিবাজার ও নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি-কে পুনর্গঠন করা হলেও সংস্কার কার্যক্রমের দক্ষতা এবং সমন্বয়ের অভাব আছে বলে মনে করেন বিশ্লেষকরা। দক্ষ লোকবল দরকার, তাদের ইনফ্রাস্ট্রাকচারটাও সেভাবে থাকতে হবে। যে গতিতে দরকার রিফর্মগুলি সেইগুলিতে ইমপ্লিমেন্ট করা হয় না। ইমপ্লিমেন্টটা করার পথে যেগুলি বাধা আসে সেগুলি অতিক্রমণের জন্য যথাযথ প্রয়াস দেওয়া হয় না। এছাড়া বাজার চাঙ্গা করতে মার্চেন্ট ব্যাংক ও মিউচুয়াল ফান্ডগুলোর মূলধন বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক ভূমিকা চান বিশেষজ্ঞরা। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের অথবা ব্রোকারেজ হাউসগুলিকে নতুন করে বিনিয়োগ করার সুযোগ দিতে হবে এবং তাদেরকে মার্জিন সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে একটু পজিটিভ রোল প্লে করতে হবে। পুঁজিবাজারের পরিসর বাড়াতে আরো বেশি সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির পাশাপাশি বহুজাতিক কোম্পানি শেয়ার বাজারে আনতে আইন করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ফুলবাড়ি এবং জামালপুরে কামালপুর মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। দিনাজপুরে ওই দিনে সকাল থেকেই ফুলবাড়িকে মুক্ত করতে মরিয়া হয়ে যুদ্ধ করেন মুক্তিযোদ্ধারা। এক পর্যায়ে পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর পথরোধ করতে ডিনামাইট দিয়ে ফুলবাড়িয়া ছোট যমুনা নদীর লোহার ব্রিজের পূর্বাংশ উড়িয়ে দেয়। পরে মুক্তিবাহিনী ডাকবাংলো চত্বরে লাল সবুজের পতাকা উড়িয়ে ফুলবাড়িকে হানাদার মুক্ত করে। 1971-এর আজকের এই দিনে জামালপুরে 11 নম্বর সেক্টরের বক্সিগঞ্জের কামালপুরে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন কর্নেল আবু তাহের বীর উত্তম। ঐতিহাসিক রণক্ষেত্রে 22,000 মুক্তিযোদ্ধা অংশ নেন। এক পর্যায়ে পাক বাহিনীর 162 জনের একটি দল আত্মসমর্পণ করলে শত্রুমুক্ত হয় কামালপুর। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে লক্ষ্মীপুর মুক্ত দিবস। সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলমারি গ্রামে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন শিল্পকর্ম। পরিত্যক্ত কাঠ, বাঁশ, বেত ও ফাইবার থেকে তৈরি করা এসব আসবাবপত্র ও উপকরণ বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আর এসব শিল্পকর্মের উপর নির্ভর করে ওই গ্রামের 2 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। আব্দুল জব্বার খান হাতুড়ি বাটাল নিয়ে মগ্ন অন্যরকম এক ধ্যানে। পরিত্যক্ত গাছের গুড়ি থেকে তার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে সব শিল্পকর্ম। কাঠের তৈরি বিভিন্ন শোপিসের পাশাপাশি বাঁশ, বেত এমনকি ফাইবার দিয়েও তৈরি করছেন আসবাবপত্র সহ বিভিন্ন উপকরণ। এমন শিল্পকর্ম দেখে বোঝার উপায় নেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার। নিজের এই প্রতিভা না লুকিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও যুক্ত করেছেন তার এই কর্মযজ্ঞে। উনি মানুষ খুব ভালো। এই টাকা ঢুকে নিয়ে যে আমরা আমাদের বাল বাচ্চা খাই বা আমরা খাই। বিভিন্ন আর্টিস্ট ডিজাইনের কাজ শেখায়। এই ডিজাইনের কাজ শিখে আমি এখানেই কাজ করি, আর কাজ করে আমার পড়াশোনাও ভালোভাবে চালাই। কারো ভাতের খুব কষ্ট, কিন্তু এখানে ওই ভাইয়ের কাজে চলার পরে কোনো লোকের কোনো অভাব নাই। মানুষকে কর্মমুখী করে নিজের গ্রাম কাতলামারিকে বদলে দিতে চান এই কর্মবীর। আমি ক্ষুধা দারিদ্র রাখতে চাচ্ছি না আমার গ্রামে। সবাইকে কর্মঠ বানাবো, সবাইকে কাজ করাবো, শিখাবো। সমাজ পরিবর্তনে জব্বার খানের ভূমিকাকে অনন্য বলে মনে করেন উন্নয়ন কর্মী ও সরকারি কর্মকর্তারা। অসংখ্য মানুষ, নারী, পুরুষ, ছাত্রছাত্রী নানানভাবে এই
তার চারুশিল্প এবং কারুশিল্পের সঙ্গে যুক্ত। ওনাকে অনুসরণ করে আমাদের যুব সমাজ যেন আমাদের দেশ গড়ার কাজে আরও ভালোভাবে এগিয়ে আসে, প্রশাসনিক সাহায্য প্রয়োজন হলে আমরা সেটি করব। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রিসোর্ট, হোটেল ও মোটেলে প্রতি মাসে প্রায় 15 লাখ টাকার কারুপণ্য বিক্রি হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে আয়োজিত 3 দিনব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ঢল নেমেছে। জুমার দিন হয় সকাল থেকে আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হতে শুরু করেন। ইজতেমা পরিচালনা কমিটি জানায়, প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এই ইজতেমায় অংশ নিতে দেশি বিদেশি কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটেছে। ইজতেমা নির্বিঘ্ন করতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশো স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে র্যাব ও বিজিবি ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন। আগামীকাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশেষ এই ইজতেমা। বাংলার সময় রিপোর্টে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পৌর নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে বিচার বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। চলছে অনানুষ্ঠানিক গণসংযোগ। বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, বিএনপি। মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। বুকফাটা আর্তনাদ স্বজনদের, স্বামী আটক। সপ্তম দফায় মিয়ানমার ফেরত 43 বাংলাদেশিকে ছেড়ে দেওয়া হলো নিজ জিম্মায়। শনাক্ত 18 জেলার 86 দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাজশাহীতে এসএসসি ফর্ম পূরণের ফির সঙ্গে নেওয়া হচ্ছে আগামী শিক্ষাবর্ষের অগ্রিম বেতন। শিক্ষার্থী অভিভাবকরা ক্ষুব্ধ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং স্বাধীনতার 4 দশকে দেশের পুঁজিবাজারে প্রযুক্তিগত উন্নতি হলেও বাড়েনি বাজারের পরিসর। আস্থার সংকটে বিনিয়োগকারীরা সমন্বিত পদক্ষেপের তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।